নমস্কার, আমি নয়ন রায়। শ্রীরামপুর লোকসভা নির্বাচন কভার করতে করতে দুপুরের দিকে মনে হচ্ছিল যে একবার মান্নান সাহেবের সঙ্গে দেখা করা যায় কিনা ভাবছিলাম। তা এক তো স্টলওয়ার তো বটেই, বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে ছিলেন, বিধানসভায় সাংবাদিকতা করার সুবাদে আব্দুল মান্নান সাহেবের সঙ্গে অনেক সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল। ইজ এ ডিকশনারি, পলিটিক্যাল ডিকশনারি। আমার সৌভাগ্য যে সায়রা পুলিশ স্টেশনের পাশে কংগ্রেস অফিসে পেয়ে গেছি আব্দুল মান্নান সাহেবকে। মান্নান সাহেব, স্বাগত, অভিনন্দন আপনাকে। আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিধানসভা করার সুবাদে। তো এই ঘুরছিলাম আজকে শ্রীরামপুর লোকসভা, ঘুরতে ঘুরতে মনের মননে আপনার কথা মনে পড়ে গেল, তাই আপনাকে ফোন করেই চলে এলাম উইদাউট প্রিপারেশনে। আপনি আছেন কেমন? আছি ভালো। মাঝে শরীরটা খারাপ করেছিল, রোজার মাসে পুরো রোজাটা রাখতে পারলাম না, মাঝখানে খুব ভুগেছিলাম। তারপর বেরোলাম, পরে রোজার প্রায় কিছুদিন পর থেকে বেরিয়েছিলাম, মাঝখানে রেস্ট নিতে হয়েছিল, এখন ঠিক আছে। মানে দা, আপনার গলার স্বরটা একটু আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছে। না, আগের মতো বয়স তো নেই। তরুণ দেখছি, কারণ আপনি যেভাবে হাঁটাচলা করেন। এখনো বয়স হচ্ছে, এই বয়সে আর কি করে হবে? আমাদের তো, আমার বয়সে অনেক চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে। মানে আপনাকে থাকতে হবে তো কংগ্রেসকে উজ্জীবিত করার ক্ষেত্রে। বা আব্দুল মান্নান সাহেব আমার জন্য নয়, কংগ্রেসের জন্য দাঁড়াবে। কংগ্রেসের লাখো লাখো কর্মী আছে, তারা তবে কংগ্রেসের নেতারা কংগ্রেসের সম্পদ নয়, সম্পদ হচ্ছে কর্মীরাই চিরকালই। কারণ নেতারা তো হিসেব করে চলে, কখন জোট করলে নিজের লাভ হবে, কখন জোট করলে নিজের লাভ না হবে, তখন এইসব হিসেব করে চলে। কিন্তু কর্মীরা সেটা কেন? কর্মীরা কংগ্রেসের যা নীতি আদর্শ, যা ডিসিশন, সেটা কি করে দেবে, এটা ঠিক। কিন্তু নেতারা হচ্ছে সুবিধাবাদী লোক, যার ফলে এই নিজের লোককে চাকরি দেবো, এই নিজের লোককে তোমার ভোটে দাঁড় করাবো, রাজনীতি কোনোদিন করলো না, তারা এসে দাঁড়িয়ে গেল। সে সব নেতাই করেছে, বড় বড় সব নেতা যারা কংগ্রেসের ছিলেন সবাই করেছে না। তো এইটাই হচ্ছে দুর্ভাগ্য আর কি। সাধারণ কর্মী যারা খেটে খাওয়া ছেলে, যারা পোস্টার মারতে মারতে দলে এসছে, তারাও সব তারা সাহায্য পায়নি। সাহায্য সেই হিসাবে কারোর, সেই সুব্রত মহাজি হাসতে হাসতে বলতো, ভাই হতো এসা, মামা হতো এসা, বাবা হতো এসা। হ্যাঁ, আমারও প্রাইমারি স্কুল মাস্টারমশাইয়ের ছেলে, আর তুই গরিব কৃষকের ছেলে, তো শ্রমিকের ছেলে, যার ফলে তো আমাদের সাথে নিজেদের পোস্টার মাধ্যমে আসতে হয়েছে আমাদের। সুব্রতদা কথা বললেন, সুব্রতদা একটা কথা খুব বলতেন, এটা আমরাও অনেক সময় শুনেছি। তিনি বলতেন, বাজার করো ঘুরে ঘুরে, মমতা করো দূরে দূরে। এটা ওদের নিজস্ব ব্যাপার, আমি কি জানি। এটা ওদের সুব্রত তো বক্সি বলতে হতো নাকি, যাই না তো কে বলে। এটা ওদের কথা ছিল এরকম যে যত দূরে থাকবে তত ভালো, বেশি কাছে যেও না। কাছে গেলে বিপদ নাকি? সে ওদের 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 পার্টির স্টাইল, আমি এসব বলতে যাবো ওখানে। মান্নানদা, আপনি অনেক বছর লোকসভা, বিধানসভা, আপনি বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী, মানে আপনার তো সংসদীয় গণতন্ত্রের আপনি মাস্টারমশাই, সেটা নিয়ে সন্দেহ নেই। আচ্ছা, আপনি আমায় বলুন, আপনি যে এবার এত লোকসভা দেখলেন, এত বিধানসভা দেখলেন, পঞ্চায়েত, এবারে লোকসভা নির্বাচন শ্রীরামপুর লোকসভাতে বামেদের যে প্রার্থী, জোট প্রার্থী দীপশিতা ধর, সি এক্সেলেন্ট এবং ভালো বলছেন, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, আর বিজেপির প্রার্থী ও আইএসএ প্রার্থী। আপনার পারসেপশন থেকে বলছে, আপনার অভিজ্ঞতা কি হতে পারে এখানে? না না, এইসব ব্যাপারে এখন এবারে ভোটে সে টেম্পো কোথাও ওঠেনি, সব টাকার খেলা হচ্ছে এবারে। এবারে কোনো ইস্যু হচ্ছে, কোনো রাজনীতি ইস্যু হয়েছে যে সে কংগ্রেসও তাই, সিপিএমও তাই, তৃণমূলও তাই, বিজেপিও তাই, কেউ কোনো রাজনীতি, কে কাকে কত কিস্তি মারতে পারছে, কে কাকে করছে, এইটাই লড়াই। ফলে এই লড়াইয়ের কোনো মানে নেই। এখন তো রাজনীতি করতে গিয়ে মানুষ উৎসাহ হারিয়ে ফেলেছে। সাধারণ লোক আগে দেখতাম ভোটের পরে রাস্তায় লোকে বেরিয়ে পড়তো, যা ভোট হলো এবার চর্চা হতো। এখন দেখো রাস্তায় কত চর্চাও নেই, কিছু নেই, বৃষ্টি হচ্ছে না তো চর্চাও নেই, কিছুই নেই। মানে খুব ভোট দিয়েছে কিন্তু খুব রিল্যাক্টেন্ট। আচ্ছা, আপনি তো দীপশিতাকে খুব কাছ থেকে দেখলেন, একটা জেএনইউ পাস আউট, একটা বেশ ঝকঝকে তকতকে ইংরাজি বলছে, ভালো বাংলা বলছে, যুব সমাজের কাছে একটা কার্যত গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। মীনাক্ষী যদিও ক্যাপ্টেন বিমানদা বলেছে, সেলিমদাও বলছেন। এই যে দীপশিতা ধর যে অ্যাকসেপ্টেন্সটা পলিটিক্যালি যেটা হচ্ছে, যে ছাত্র যুবদের ক্ষেত্রে, কারণ এই প্রজন্মের অ্যাকচুয়ালি বামপন্থীদের ক্ষেত্রে বলছি, এটা অনেক ভালো ভালো ছেলে মেয়ে এসছে, দক্ষিণপন্থীদের ক্ষেত্রে সেটা সমস্যার একটা কারণ তো বটেই বটে। তা আপনার ব্যক্তিগত পারসেপশন থেকে যে দীপশিতাকে যদি বলি যে কতটা মার্কস দেবেন আপনি, আব্দুল মান্নান সাহেব কতটা মার্কস দেবেন? আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন এসেছিলাম আমার বাড়িতে। আমি দেখো এখন তো আমি অসুস্থ, তারপর জাস্ট কার্সি ভিজিট করে গেছে, সেদিন প্রচারে বোঝার দিকে এসেছিলো। তারপর কদিন আগে আমাদের ডক্টর সূর্য বিশ্বের সঙ্গে একসঙ্গে রোড শো হলো, সেটা ছিলাম। তো এমনি পলিটিক্যাল মেয়ে, ভালো, খারাপ নেই। কিন্তু মান্নানদা, আপনি মাস্টারমশাই মানুষ পলিটিক্যালি। ওর বাড়ির পদ্মনিধি ধর তো দাদু, তো পদ্মনিধি ধরের সাথে আমি কাজ করেছি একসঙ্গে, তো সেটা স্বাভাবিক প্রভাবটা আছে। তারপর জেএনইউতে ওদের একটা
জেএনইউতে যারা যায় সবই প্রায় লেফট পার্টির ছেলে জেএনইউ থেকে, এটা একদম লেফট ওর চিরকাল, সে কংগ্রেস আমলেও ঘিরে ধরে রেখেছেন না ওরা, ফলে ওরা একটা পলিটিক্যাল এটা ওখান থেকে এসছে, তার ফলে একটা ম্যাচিউর পলিটিশিয়ানের মতো হয়েছে আর কি। এবার আপনি দেখলেন যে সৃজন প্রতিকুর, এদিকে সেলিমদা তো রয়েছেন, একদম দীপশিতা ধর, মীনাক্ষী গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন, এটা লেফট ফ্রন্টের ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ তো বটেই বটে, আপনার পারসেপশন থেকে জিজ্ঞেস করছি আপনাকে এই প্রজন্মটাকে। লেফটের ভোট সবসময় ওরা পার্টি কালারে ভোট করে, ওদের ভোটটা ওদের একটা মেশিনারি আছে, ওদের পার্টি ওয়ার্কাররা কাজ করে। কিন্তু এবারে দেখলাম লেফটের ভোটও খুব প্রবলেম হয়েছে, ওদের ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো খারাপ, কারণ যেটা দরকার, যেটা বিজেপি এবং তৃণমূল তো কত কোটি টাকা খরচ করছে একটা সিটের জন্য কেউ বলতে পারবেন না, আর তো আমি তো হিসেবে ইনকাম ট্যাক্সের লোক নয়, বলতে পারবো না। কিন্তু এরা যেভাবে টাকা খরচ করেছে, সিপিএম সেই টাকার থেকে কিন্তু ডাউন হয়ে গেছে, কিন্তু সিপিএম লোক করতে পেরেছে, সব মানুষকে নামাতে পেরেছে কিছু লোককে, কিন্তু এখন সেটা বলা উচিত সম্ভব নয়। কারণ মনে আছে 2011-তে যখন বুদ্ধদেব ভট্টাচার্য রোড শো করেছিলেন যাদবপুরে, যে ভিড় হয়েছিল তাতে ভেবেছিলাম ওদের 1 লক্ষ ভোটে জিতবে। আমিও অভিনন্দন জানিয়ে দিয়েছি, আপনি জিতে গেছেন, আর কিছু করার নেই। তারপর মনীশ গুপ্ত কাছে হেরে গেলেন, হেরে গেল, যার ফলে ক্রাউড একটা আলাদা জিনিস, আবার ভোটটা হচ্ছে আলাদা জিনিস। সেই জন্য আমি বলছি যে ক্রাউড পুলার হলেই যে সে ভোট ক্যাচার হবে তা নয়, আর সেইটা কতটা ভোটের তার প্রভাব পড়বে সেটা, কারণ এখন এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, মানুষ অনেক কিছু দেখছে, সবটা বিশ্বাস করছে না, সবটা ব্যয় করছে, তারা নিজেদের অভিমত নিয়ে চলছে, আর সেই হিসাবে এইসব ক্রাউড ম্রাউড দেখে কিছু লাভ নেই। আচ্ছা মান্নাদা, একটা কথা জিজ্ঞেস, আপনি যখন বুদ্ধ ভট্টাচার্যের নাম করলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদি বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনি দেখেছেন কাছ থেকে, আমরাও দেখেছি সাংবাদিকতার নিরিখে, আমি কাউকে কম্পেয়ার করছি না, কাউকে ছোটো করছি না, যদি বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি রাখা হয়, রাজনৈতিক সত্তা এবং সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি ভূমিকা রয়েছে, সততার দিক থেকে কত নম্বর দেওয়া যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে? সততার দিক থেকে বুদ্ধদেব ভট্টাচার্য 100% করে, ওটা নাই, কিন্তু অ্যাক্টিভিটি সম্বন্ধে যদি হয়, আমি চিফ মিনিস্টারকে, প্রেজেন্ট চিফ মিনিস্টারকে ধন্যবাদ দেওয়ার কোনো নেই, ওরা একটা অহং ভাব এমনই, সব জানতা, বহুরূপী মানে প্রতিভা, এইরকম চিফ মিনিস্টার আমি কোনোদিন দেখিনি। বিধান রায় যখন ছিলেন তখন আমরা ছোট, সেই সময় মতো ওই কংগ্রেসের নাম নিচ্ছি আর কি, সেই সময় তো বিধান রায়কে তো দেখার সুযোগ পেয়েছি, বন্যার সময় গেছেন আমাদের ওখানে দেখতে, নেহরু গেছেন ওদিকে, তখন গেছেন, ছোট দেখতে গেছি, কিন্তু তখন তো এত সিকিউরিটি ছিল না। কিন্তু বিধান রায়ের অ্যাক্টিভিটিস সম্বন্ধে তো আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু যেটুকু পড়াশোনা করেছি তার সম্বন্ধে, সে আলাদা ক্যারেক্টার লোক, আলাদা টাইপের লোক। কিন্তু তাছাড়াও যেসব অ্যাসেট মুখ্যমন্ত্রী হয়েছেন, যারা হয়েছেন, তাদের একটা এটা কথা তো বলবে না, সাধারণত কুইন্স ল্যাঙ্গুয়েজে কথা বলবে, পলিটিশিয়ানস হলে স্পিক ইন কুইন্স ল্যাঙ্গুয়েজ অলওয়েজ, সে রাস্তা চ্যাংবাজের মতো এসব তুই তাকারি, এইসব একটা মানে একটা ঔদ্ধত্যের একটা চরম সীমায় পৌঁছে, যেন মনে হচ্ছে সব 35 মানে আর যেন সব জানতা হয়ে গেছে, সব ব্যাপারই, সব অভিজ্ঞতা, এবং সেটা তার লজ্জা বলে না, সব বলে যাচ্ছে, সব যা সাইকোফ্যান যারা আছে তারা সেগুলো গোগ্রাসে কিনছে। ফলে আমি ওকে ম্যান হিসেবেও আমি তো ওকে মানে প্রশংসা করার মতো কিছু পাইনি, যেটুকু করে সেটুকু হচ্ছে নাটক করা, এবং সেটা হচ্ছে পাবলিসিটি, যার ফলে ওর মধ্যে আমি কোনো মানে স্টানবাজি বলছেন সবটাই ওর। ও যদি কাউকে একটা টাকা দেয়, সেটাও তো স্টানবাজি, সেটাও আরেকজনকে জানাবে। আচ্ছা, এমন একটা রাজ্যে বাস করছেন, আপনি স্টানবাজির কথা বলছেন, যেটা সেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হেফাজতে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, পর্ষদ জেলে, শিক্ষা গড়াগড়ি খাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, চাকরি নিয়ে কার্যত লুট, গণবন্টন ব্যবস্থায় চাল চুরি হয়েছে। আপনি সেই রাজ্যের একজন প্রগতিশীল বা আপনি নেতা, আপনি জাতীয় কংগ্রেসে বিলং করেন, আপনার জানি না, আপনার নিশ্চয়ই লজ্জা বোধ হচ্ছে, আমারও হচ্ছে, সবারই হচ্ছে, যে বাঙালি গেলটা কোথায়? এই বাঙালির ইজ্জত নিয়ে তো কার্য সন্দেশকালী ঘটনা। যেদিন চিটফান্ড টাকা লুট করার পরে 150 জন লোক আত্মহত্যা করেছিল, 158 জন না কতজন, আমি এবং বিকাশ ভট্টাচার্য মামলা করতে গেলাম সুপ্রিম কোর্টে, করে একটা অর্ডার করিয়েছিলাম। তারপর কংগ্রেস সরকারে চলে যাই, যখন অর্ডারটা পাস হয়েছে তখন কংগ্রেস সরকার ছিল। তারপর করলে কি এবার গট আপ করে নিল সিবিআইয়ের সঙ্গে, বিজেপির সঙ্গে, ফলে যে লেভেলে বিজেপি হয়ে তখন এ করলো না। কিন্তু বিজেপিকে নিজেকেও বাঁচতে হবে, কারণ ওর জন্য সেও ব্র্যাকেট হয়ে যাচ্ছে। এখন কোথাও কোথাও একটা দেখানো চলে, মানে এদের সামনে বলি না, আমার গ্রামে একটা কথা আছে, মারবো কম দৌড় করাবো বেশি, তাই হচ্ছে এদের।
আজ পর্যন্ত একটাকে অ্যারেস্ট করতে পারলো না। চিদম্বরমকে নিয়ে এসে জেলে পুরে দিতে পারলো। কিন্তু এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, গণবন্টন ব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। সে তো হয়েছে, এগুলো আর কত চাপা দেবে? সবগুলো তো চাপা দিতে পারে না, এখনো তো অনেক বাইরে আছে, এখনো তো আরো টপ লেভেলে বাইরে আছে। আসল মাথা বলছেন এগুলো সব বাইরে আছে, সবই তো কটা হয়েছে দেখাচ্ছে, তো এই কটাই আছে নাকি আর নেই? একবারও জিজ্ঞেস করবেন না পার্টির লিডারদের, জিজ্ঞেস করেন না যে এত পয়সা কোথা থেকে পেলি? বলবে কি নিজের ভাইয়ের বউতে দেখাচ্ছে 5 কোটি টাকা না ক কোটি সোশ্যাল ওয়ার্ক করে পেয়ে গেছে। আমরা তো সোশ্যাল ওয়ার্ক অনেকদিন করছি, সোশ্যাল ওয়ার্কে 5 কোটি না 5 লাখ টাকাও রাখতে পারিনি। আপনি কি জুতো পরেন? স্যাম্পল কি আপনার? আপনি কি জুতো পরেন? চটি এমনি পরি, একটু ভালো চটি পরি, কারণ আমার পায়ের জন্য। আপনার আবার হাওয়াই চুটিতে সেফটি পিন লাগান না তো? আমিও সব শো করে চলি না, কোনো আমি যেটুকু করি সব করে দেয় করি, কারণ আমার সব কোনো 2 নম্বরই ব্যাপারও নেই, কিছু নেই। আচ্ছা মানন্দা, অনেকে বলছে লেভেল তুলে দিচ্ছে, অ্যাডিডাস কোম্পানির হাওয়াই চুটি, অ্যাডিডাস কোম্পানির শু পড়ছে। এসব কারো ব্যক্তিগত এসব পছন্দ অপছন্দ নিয়ে আমি এসব না। তারপর আমি যা পরি আমি সবার সামনে, আমার তো এটা কাপড় তো ধুতি পাঞ্জাবি ড্রেস আমি সব পরি। হ্যাঁ, খদ্দরের ধুতিটা পরি, একটু ভালো ধুতি পরি। শ্যামল সেন কমিশন তৈরি হলো, আপনি যখন সুপ্রিম কোর্টে গেলেন, আপনি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি অবস্থা তার? সব শো করে চলে গেল। সে যাকে দায়িত্ব দিয়েছে সে যে কী করলো বুঝলাম না। সেটাকে তো যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কতটুকু স্যাটিসফাইড সে মানুষই বলবে। যে অভিযোগ করেছিল কুণাল ঘোষ, সে কার্য তখন দেখো এইসব ব্যক্তিগতভাবে না, কুণাল ঘোষ আর এই আলাদা মিঠুন চক্রবর্তী এইসব আলাদা তো নয়, সবই একটার মধ্যে। আমরা যখন থাকতে গেছি তখন তো অনেক কংগ্রেসের লোকও ছিল, আমরা তো কারো নাম করে কোনো ডায়েরি করিনি, অভিযোগ করিনি। আমরা বলেছিলাম যে টাকা লুট হয়েছে এইভাবে, এবং পাওয়ারফুল লোকেরা টাকাটা লুট করতে সহযোগিতা করেছে। কারণ দেখা যাচ্ছে তাদের মিটিংয়ে, ওই চিট ফান্ডের সব মিটিংয়ে পাওয়ারফুল লোকেরা গিয়ে বক্তৃতা দিচ্ছে, তাদের খুব প্রশংসা করছে। অতএব এদের একটা তদন্ত করে দেখা হোক, সিবিআই তদন্ত, যারা দোষী তাদের অ্যারেস্ট করা হোক এবং টাকাগুলো ফেরত দেওয়া হোক। এটি তো আমাদের দাবি ছিল কোর্টে সে আমাদের দাবিটা মেনে নিয়েছে, ফেরত তো দেওয়া হয়নি। তা এমন একজন মুখ্যমন্ত্রী এখন হয়ে গেছে একটা রাজ্যে, সে তো একদম মানে যদি চাই যদি কেউ বলতে হয়, সে হচ্ছে সব থেকে বেশি টাকা লুট করেছে, সে মুখ্যমন্ত্রী একটা রাজ্যের। এবং সে এখন তো পার্টির এখন খুব পাওয়ারফুল লিডার হয়ে গেছে বিজেপিতে, সব চলে যাওয়ার পর। আর বিজেপির আবার একটা স্ক্যানিং মেশিন বসেছে, একটা ওয়াশিং মেশিন বসেছে, ওদের দলে গেলেই সব ঠিক, আর ওদের দলে চলে গেলেই সব। এইসব চলছে রাজনীতিতে, এত মানে অবমূল্যায়ন হয়ে গেছে, রাজনীতিতে এত ডিভ্যালুড হয়ে গেছে যে আর কোনো নেই, কোনো সব পার্টি অফিসে একই অবস্থা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জোটে আছি, বাইরে থেকে আছি, আর যদি মল্লিকার্জুন খাড়গে বলে ওর উত্তর দিতে হবে না, ও যে কখন কি বলে তার কোনো আছে? আচ্ছা, ও যা বলে তার উত্তর দিতে দেয়, অনেকে আমাকে বলে, আচ্ছা কী উত্তর দেবো? যখন বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে ওরা অনুষ্ঠান ভাঙিয়েছেন, গান্ধীজি, কোথা থেকে আমি বলবো কি? যখন ও বলবে যে শেক্সপিয়ার আর কিডসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর মিটিং করেছেন, কী উত্তর দেবো এখানে? যখন বলে একটা বাচ্চা ছেলে 15 কেজি ওজন, কী বলবো? রাকেশ রোশন গেছিলো ওখানে, যখন বলবো কী বলবো? ও যা খুশি তাই বলে, ওর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। গো অ্যাজ ইউ লাইক। হ্যাঁ, ও তো তাই। আচ্ছা, বাচ্চা ছেলেও জানে। ও গিয়ে বলছে কই এখানে ডহরবাবু কোথায়, ডহরবাবু কোথায়, ডহর কানু, সিধু কানু ডহর। যে আমরা হাসছি বলে রেখে যেতে পারে, জানেন তো, আমরা হাসছি বলে ইন্টারভিউ করতে করতে। ওর কথার কোনো গুরুত্ব দিইনি, ও তো যখন যা পারে বলে, ওর নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি রাজনীতির মাস্টারমশাই, পড়ে একদম সিজন পলিটিশিয়ান। গো অ্যাজ ইউ লাইক, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বক্তব্য, মন্তব্য, এটা প্রতিবাদ করেনি, জানে, ও নিজেও জানে যে একটা হাসির খোরাক হয়ে গেছে সবার কাছে, যে ভাষাগুলো ব্যবহার করে নাই। ও বলে আমি 3টে আঁচড় দিলে 10 লক্ষ টাকা ছবি তো, এখন কোথায় হচ্ছে? এখন কোথায় গেল? তো লোকে আমাদের ছোটোবেলায় বলতো, গ্রামের লোকেরা আমাদের সব বাবা লেখাপড়াটা শেখ, জায়গা টাকা জমি টমি কখন বানাতে এসে সব ধ্বংস করে দেবে, বাড়ি টাড়ি পড়ে যাবে, সব টাকা পয়সা রাখলে লুট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, পড়াশোনাটা কর, ওটা কেউ বিদ্যেটা নিতে পারবে না। তো ও তো একটা সিবিআই করার পর সব বিদ্যে চলে গেছে, এখন আর ছবি আঁকা হচ্ছে না, প্রদর্শনী হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম তো কোথায় হবে, দেখা না। এক ছবলেই ছবি, এটা যেখানে মারবো ছবল সেখানে মানে বিষ হবে। আর 3টে আঁচড় দিলে ছবি, মানে মুখ্যমন্ত্রীর কথা বলছেন। পশ্চিমবঙ্গের রাজনীতি ক্ষেত্রে যে রুচিশীল পরিস্থিতি, যে ভাষা, সেটা কার্যত অবক্ষয়ের জায়গায় পৌঁছেছে। এ রাজ্যের যে পরিস্থিতি, শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, সন্দেশকালীর ঘটনা, গণবন্টন ব্যবস্থা, চালচুরি, হেফাজতে রয়েছে প্রাক্তন মন্ত্রীরা, আব্দুল মান্নান সাহেবকে তো অবশ্যই ভাবিত করে। কারণ তিনি তো রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, তিনি সংস্কৃতি দেখেছেন, সংস্কৃতিবান মানুষ।
দীর্ঘদিন সংসদে গণতন্ত্রের সম্পর্কে তিনি ওয়াকিবহল, আবার বলছি তিনি মাস্টারমশাই মানুষ, রাজনীতির শিক্ষক। আজকে শেওড়াফুলি পার্টি অফিসে বসে যখন কথা হচ্ছে জেলা কংগ্রেস অফিসে, সেই পুরনো দিনের কথা, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকের কথা উঠে এলো, কিন্তু মূল্যবোধের রাজনীতি কার্যত অবক্ষয় জায়গা পৌঁছেছে, যা কেউ মানছেন না, মানার চেষ্টাও করছেন না। দেখা যাক মান্নান সাহেবের পারসেপশন থেকে, মূল্যবোধ থেকে আগামী যারা জেনারেশন রাজনীতিরা করবে তারা শিখছেন কিনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সৌভাগ্যবান এই সন্ধ্যায় অন্তত মান্নান সাহেবকে পেয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আমার কাছে। মানুষ কখনোই চিরকাল থাকে না, আমরা চাইব যেন তিনি অনেক দিন থাকুক এই পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিস্থিতিতে। আব্দুল মান্নান সাহেব অবশ্যই গঙ্গার জলের মতো প্রভাবিত। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, শেওড়াফুলি। নমস্কার।